দুই রাত দুই দিনের তারাপীঠ ভ্রমণ কিভাবে করবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, হোটেল ভাড়াই বা কত, কি খাবেন, কিভাবে পুজো দেবেন এবং ফিরে আসবেন কিভাবে, থাকছে আজকের বিস্তারিত এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আসি তারাপীঠ কিভাবে যাবেন। হাওড়া বা শিয়ালদহ থেকে রামপুরহাট দূরত্ব প্রায় 212 থেকে 215 কিলোমিটার। ট্রেনে সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টার কাছাকাছি। শিয়ালদহ ও হাওড়া থেকে অনেক ট্রেন আছে রামপুরহাট যাওয়ার জন্য। বিশেষ করে তারাপীঠ যেতে হলে আপনাকে রামপুরহাট স্টেশনে নামতে হবে। ট্রেনের সময়সূচি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্রয়োজনে দেখে নিতে পারেন। সময় বিশেষ ট্রেনের সময়সূচি পরিবর্তন হতে পারে। ট্রেনের সময়সূচির জন্য আপনি আপনার মোবাইলে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে সময় দেখে নিতে পারবেন। আমার ট্রেন ছিল শিয়ালদহ থেকে সকাল 7:20 এর মা তারা এক্সপ্রেস। রামপুরহাট যেটা পৌঁছাবে 12টা 5 মিনিটে। টিকিট মূল্য সেকেন্ড সিটিংয়ের 105 টাকা এবং এসি চেয়ার কার 375 টাকা। রামপুরহাট যেতে গেলে ট্রেন ভাড়া মোটামুটি 100 বা 110 টাকা থেকে, আর এসি যদি আপনি কাটেন 350 থেকে 400-র মধ্যে হয়ে যাবে। আমি মা তারা এক্সপ্রেসে সেকেন্ড সিটিংয়ের টিকিট কেটেছিলাম। শিয়ালদহ স্টেশনে এসে দেখি ট্রেন রীতিমতো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এরপর টিকিট দেখে আমি আমার নির্বাচিত কামরায় উঠে সিট নিয়ে নিলাম। এই যে অ্যাম্বিয়েন্সটা দেখছেন, এটা হচ্ছে সেকেন্ড সিটিং মা তারা এক্সপ্রেসের। চলুন এবার মা তারা এক্সপ্রেসের টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই। এরকম ভেতরে ঢুকে একটা ছোট স্পেসের মধ্যে ইন্ডিয়ান স্টাইল পেয়ে যাবেন এবং এখানে রয়েছে একটা ফ্লাশার যেটা কিনা আপনি ইউজ করতে পারবেন। আর এদিকে রয়েছে একটা ছোট বেসিনের ওপর একটা রয়েছে আয়না। এবং এই যে ইন্ডিয়ান স্টাইল যে টয়লেট, তার উল্টো দিকে আছে ওয়েস্টার্ন স্টাইল, অর্থাৎ যেটাকে আমরা কোমোড বলে থাকি, সেই স্টাইলের ল্যাট্রিন। ঘড়িতে সকাল 7:20 এবং মা তারা এক্সপ্রেস ছেড়ে দিল শিয়ালদহ স্টেশন থেকে। এবার একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, মা তারা এক্সপ্রেস যে স্টেশনগুলোতে হল্ট করবে বা দাঁড়াবে সেই স্টেশনগুলি হলো যথাক্রমে নৈহাটি জংশন, ব্যান্ডেল জংশন, বর্ধমান জংশন, গুসকারা, বোলপুর শান্তিনিকেতন, প্রান্তিক, সাইন্থিয়া জংশন, তারাপীঠ রোড এবং সবশেষে রামপুরহাট স্টেশনে পৌঁছাবে। দুপুর 12:03 রামপুরহাট জংশনে ট্রেন এসে পৌঁছালো। এবার এখান থেকে আমাদেরকে রামপুরহাট থেকে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিতে হবে। যে প্ল্যাটফর্মে ট্রেন থামুক না কেন, আপনাকে তারাপীঠের অটো বা যে টেকার স্ট্যান্ড সেখানে পৌঁছাতে গেলে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে। স্টেশনে থাকা ফ্লাইওভারকে ব্যবহার করে আপনাকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে। এই হলো রামপুরহাট স্টেশনের বাইরের চত্বর। এখান থেকেই আপনি আপনার প্রয়োজনীয় টোটো বা অটো অথবা টেকার গাড়ি নিয়ে নিতে পারেন তারাপীঠের মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। চাইলে আপনি একটা ট্রেকারও বুকিং করে নিতে পারেন, সেক্ষেত্রে
আপনাকে পুরো ভাড়াটাই দিতে হবে, অর্থাৎ 12 থেকে 13 জনের ভাড়া দিতে হবে এবং চাইলে আপনি শেয়ারেও যেতে পারেন। সেক্ষেত্রে প্রতিজনের মাথা পিছু ভাড়া হচ্ছে 40 টাকা করে। আর যদি আপনি চান যে টাটা সুমো বা বোলেরো এরকম গাড়ি বুক করে নেবেন, তাও আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। রামপুরহাট থেকে তারাপীঠ পৌঁছাতে সময় লাগে প্রায় 20 থেকে 30 মিনিট এবং দূরত্ব হচ্ছে প্রায় 9 কিলোমিটার। এটা হচ্ছে তারামা সরণি। এই তারামা সরণির সামনে রাস্তায় গাড়ি আপনাকে নামিয়ে দেবে। এবার হচ্ছে হোটেল খোঁজার পালা। তারামা সরণির সামনে বা আশেপাশে প্রচুর হোটেল রয়েছে। যত মন্দিরের দিকে এগোতে থাকবেন তত কিন্তু হোটেল ভাড়াটা একটু বেশি লাগবে। আর মন্দির থেকে একটু দূরের, যেমন 2 থেকে 5 মিনিটের মধ্যে যে সমস্ত হোটেলগুলি রয়েছে, সেগুলির ভাড়া তুলনামূলকভাবে অনেকটাই কম। খাওয়া দাওয়ার জন্য এখানে আছে প্রচুর বাঙালি হোটেল, সেখানে খাওয়া দাওয়া আপনি করতে পারেন। 70 থেকে 150 টাকায় পেট ভর ভালো বাঙালি দুপুরের খাবার আপনি পেয়ে যাবেন। সকালের ব্রেকফাস্টের জন্য প্রচুর দোকান রয়েছে, আর রাত্রের ডিনারের সময় চাইনিজ থেকে শুরু করে প্রত্যেক রকমের আইটেমের খাবারই আপনি পাবেন। খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তার কারণ নেই, প্রচুর দোকান রয়েছে যেখান থেকে খুশি আপনি খাওয়া দাওয়া করতে পারেন। আমি যে হোটেলটা বুক করেছিলাম সেই হোটেলটায় চলুন এবার আপনাদের নিয়ে যাই। তারাপীঠে এসে হোটেল তো অনেক আছে, কারণ তারাপীঠে মন্দিরের চারিপাশ থেকে শুরু করে মা তারা সরণির আশেপাশে প্রচুর হোটেল রয়েছে। আপনি হোটেল বুক না করে এসে ঘর দেখে হোটেল বুক করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, হোটেল পেয়ে যাবেন। কিন্তু আমি যে হোটেলটায় রয়েছি সেই হোটেলটা মা তারা সরণির থেকে জাস্ট 30 সেকেন্ড হাঁটা পথে, অর্থাৎ মা তারা যে সরণি রয়েছে সেই সরণির যে ফটক দ্বার, অর্থাৎ মেন দরজ, মানে মেন যে দ্বার, সেই দ্বারের থেকে আপনি ঠিক মেন রাস্তা ক্রস করে উল্টো দিকের গলিতে আসবেন। উল্টো দিকের গলিতে 2 থেকে 3টে হোটেলের পরে একটা স্টেট ব্যাংকের এটিএম কর্নার রয়েছে। সেই স্টেট ব্যাংকের যে এটিএম কর্নার, সেই স্টেট ব্যাংকের এটিএম কর্নারের 2টো হোটেলের পরেই একটা কার পার্কিং এরিয়া আছে। সেই কার পার্কিং এরিয়ার ঠিক পাশেই আমি হোটেলটা এসেছি। হোটেলের নাম হচ্ছে ঝর্ণা হোটেল। আর হোটেলটায় 1000 টাকায় আমি এসি রুম পেয়েছি। ওরা প্রথমে দাম চাইছিল 1400 থেকে 1500 টাকা, কিন্তু বার্গেনিং করার পর সেই রুমটা আমাকে 1000 টাকায় ওরা প্রোভাইড করে। এবং এখানে এই রুমে অনায়াসে আপনি 3 জন থাকতে পারবেন, ওরা 3 জনকে অ্যালাউ করে। তো আমরা 2 জন রয়েছি, আমি 2টো রুম নিয়েছি। তো 2টো রুম আমার টোটাল পার ডে 2000 টাকা করে লাগছে। এসি অল টাইম রয়েছে,
আর এখানে জেনারেটরের ব্যবস্থাও রয়েছে। জেনারেটরের ব্যবস্থার মধ্যে কিন্তু এসিটা চলবে না, কারণ কারেন্ট যখন চলে যায় তখন জেনারেটরে আপনি ফ্যান লাইট সব চালাতে পারবেন, এসিটা চলবে না। আর কারেন্ট যখন থাকবে তখন আপনি এসিটাকে ব্যবহার করতে পারবেন। তো দেখুন, আমি রুমটার রিভিউ করে দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে আমার রুম। তো প্রথমে রুমের সোজাসুজি ঢুকে এরকম টয়লেট পড়বে। তো প্রথমে টয়লেটটা আপনাদের দেখাই। টয়লেটটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। টয়লেটে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে কমোড রয়েছে, আর এখানে রয়েছে একটা বেসিন, এরা বালতি মগ দিয়ে দিয়েছে। আর এপাশে একটা দেওয়াল র্যাক রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এই হচ্ছে পুরো টয়লেটটা, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইবার আসি পুরো রুমটা। রুমে প্রথমে ঢুকে আপনি বাঁ দিকে পেয়ে যাবেন এরকম একটা 32 ইঞ্চি এলইডি টিভি রয়েছে, যে টিভি রানিং রয়েছে। আর দেওয়ালে একটা টিভি র্যাক করা রয়েছে, এবং এই র্যাকের নিচে এরকম বক্স মতো করা আছে, যার ভেতরে অনেকটা স্পেস রয়েছে। এই বক্সের ভেতরে আপনি অনেক কিছু জিনিসপত্র রাখতে পারবেন। আর এই বক্সের ঠিক পাশেই এরকম রয়েছে একটা ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা অনেকটাই বড়, এখানে আপনি প্রয়োজনীয় আপনার জিনিসপত্র জামা কাপড় সবই রাখতে পারবেন। ওই কর্নারে একটা চেয়ার দিয়ে দিয়েছেন এটা। আর এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটা যথেষ্টই সুন্দর, আপনি ব্যবহার করতে পারবেন। আর এপাশে রয়েছে এসি, এসি চলছে। আর পাশে একটা জানালা রয়েছে। আর এই হচ্ছে একটা বেড। বেডটা বেশ বড় সাইজের, এখানে অনায়াসে 3 জন আপনি থাকতে পারবেন। এবং এরা 3 জনকে প্রোভাইড করে, মানে 2 জন বড় এবং একজন বাচ্চা হলে এরা প্রোভাইড করে দেবে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে পুরো বেডটা। আর সব থেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে সিলিংটা। সিলিংটা খুব সুন্দর করে তৈরি করা, ফলস সিলিং দিয়ে বিভিন্ন রকম কালারিং এর লাইট দিয়ে ডিজাইন করা রয়েছে। এই হচ্ছে পুরো সিলিংটা। আর সিলিং এর মাঝখানে একটা এরকম ফ্যান রয়েছে, ফ্যানের চারিদিকে একটা গোল চাকতি মতো একটা ডিজাইন করা রয়েছে। এই ঘরটার পড়েছে 1000 টাকা প্রত্যেক দিন, অর্থাৎ 1000 টাকা প্রত্যেক দিন এই ঘর আপনি অনায়াসে পেয়ে যাবেন। কিন্তু আপনাকে একটা বার্গেনিং করতে হবে, দর কষাকষি করলে অবশ্যই আপনি এই হোটেলে এসে 1000 টাকায় রুমটা পেয়ে যাবেন। এরা প্রথমে 1300 থেকে 1400 টাকা চাইবে, কিন্তু অনায়াসে এরা 1000 টাকায় দিয়ে দেয়। এবারে আসি মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারে। তারামা সরণির প্রবেশদ্বার থেকে পায়ে হেঁটে মন্দির 1.5 থেকে 2 মিনিট লাগবে। মন্দিরে যাওয়ার পথে অজস্র পুজোর ডালার দোকান রয়েছে, সেখান থেকে আপনার পছন্দের মতো ডালা আপনি কিনতে পারবেন। ডালার দাম 100, 200, 400, 500, 1000, 2000, 2500 পর্যন্ত ডালা এখানে পাওয়া যায়। মন্দিরে যাওয়ার এই রাস্তায় আপনি পাবেন অজস্র পান্ডার নিজস্ব ঘর। সেখান থেকে আপনি প্রয়োজনীয় পুজোর পান্ডা আপনি নিয়ে নিতে পারেন। পান্ডা 300 থেকে 500 টাকায় আপনি পেয়ে যাবেন। এবং পান্ডা ধরে পুজো দিলে আপনার পুজো দেওয়াটা একটু সহজ হয়ে যাবে, কারণ তারাপীঠের মন্দিরে যে পরিমাণে লাইন পড়ে, আপনি পান্ডা না ধরলে পুজোটা ঠিকভাবে দিতে পারবেন না। এখানে রয়েছে অজস্র প্যারা সন্দেশের দোকান, আর রয়েছে বিভিন্ন রকম বাড়ির প্রয়োজনীয় নিত্য সামগ্রী। তাছাড়া রয়েছে বিভিন্ন রকম তারা মায়ের ছবির দোকান, এছাড়া খাবারের দোকান এখানে প্রচুর পরিমাণে রয়েছে। মন্দিরে যাওয়ার পথেই বা মন্দিরের আশেপাশের থেকেই পান্ডা আপনি পেয়ে যাবেন। আমি 300 টাকা দিয়ে একটা পান্ডা ঠিক করেছিলাম, এবং 100 টাকা করে 4টি ডালা নিয়েছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। চলুন এবার আমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য এগিয়ে যাই। এই হচ্ছে মন্দিরে ওঠার জন্য পেছন দিকের সিঁড়ি। এই সিঁড়ির বাঁ দিক থেকে সাধারণ লাইন পড়ে, সেখানে অন্ততপক্ষে 500 থেকে 600 লোকের লাইন পড়ে যায়। সুতরাং আপনি যদি পান্ডা ধরে না যেতে পারেন তাহলে কিন্তু সময় অনেকটাই বেশি আপনার লেগে যাবে পুজো দিতে। জানিয়ে রাখি, মন্দিরে কিন্তু 4 ধরনের লাইন আছে। একটি হচ্ছে সাধারণ লাইন, সেখানে কোনো টাকা লাগে না, সেখানে প্রচুর মানুষ ভিড় করেন। আরেকটা আছে 300 টাকার লাইন, এই লাইনেও কিন্তু মোটামুটি ভালোই ভিড় হয়। আরেকটা আছে 500 টাকার লাইন, সেখানে মোটামুটি ভিড় হয়। এবং আরেকটা আছে ভিআইপি লাইন বা 1000 টাকার লাইন, এখানে ভিড়ের সংখ্যা খুবই কম। আমাদের যিনি পান্ডা ছিলেন তিনি 1000 টাকার লাইনে আমাদেরকে প্রবেশ করিয়ে পুজো দিয়ে দিয়েছিলেন, কিন্তু বিনিময়ে আমার কাছ থেকে মাথাপিছু 500 টাকা করে নিয়েছিলেন। অর্থাৎ আমরা 4 জন ছিলাম, যেখানে 4000 টাকা হয়, সেখানে উনি আমাদের কাছ থেকে 2000 টাকা নিয়েছিলেন। এবং সেই টাকাটা মন্দিরে ঢোকার পূর্বে যারা বসেছিলেন ওখানে ট্রাস্টের লোক, তাদের কাছে জমা দিলেন। জমা দিয়ে আমাদেরকে 1000 টাকার লাইনে প্রবেশ করিয়ে তিনি মন্ত্র পাঠ করিয়ে পুজো দিয়ে আমাদেরকে মায়ের দর্শন করিয়ে দিলেন। সত্যি কথা বলতে আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে 2 থেকে 3 মিনিট, এবং আমরা সহজেই পুজো দিতে পেরেছি। আমি যে পান্ডাকে ঠিক করেছিলাম তার দোকান নাম্বার 2, এবং তার নাম ছিল সজল পান্ডা।
তারাপীঠের মায়ের মন্দিরের সন্ধ্যাবেলার দৃশ্য এটা। এই সন্ধ্যাবেলায় মায়ের আরতি হয় সন্ধ্যে 6টা কি 6:30টার দিক থেকে, আধ ঘন্টা মায়ের আরতি চলে। তখন কিন্তু মন্দিরে পুজো দেওয়া বন্ধ থাকে এবং আপনি যদি চান এই আরতি দেখবেন তাহলে নাট মন্দিরে বসেও আপনি আরতি দেখতে পারেন, অথবা মন্দিরের ঠিক বাম পাশেই বড় স্ক্রিন বা টিভি লাগানো রয়েছে, সেখানে আপনি চাইলে মায়ের আরতি দেখতে পারেন। দেখুন আরতি দেখার জন্য কত মানুষ বসে গেছে, এখানে কিন্তু প্রচুর ভিড় হয় মায়ের আরতি দেখার জন্য। এই টিভি স্ক্রিনেই মায়ের আরতি দেখা যায়। ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত মায়ের পূজা হয়, কেবলমাত্র 12টা থেকে 2টো পর্যন্ত পুজো বন্ধ থাকে এবং সন্ধ্যা আরতির সময় পুজো বন্ধ থাকে। এবারে তারাপীঠ মহাশ্মশানটা আপনাদেরকে ঘুরে দেখাই। এই মহাশ্মশান মন্দিরে যাওয়ার পথে ডান হাতেই পড়বে, মন্দির থেকে একদম কাছেই এই শ্মশান অবস্থিত। একটা কথা বলে রাখি, তারাপীঠ মায়ের মন্দিরে কিন্তু মোবাইল ফোন, মানিব্যাগ আপনি খুব সাবধানে রাখবেন, কারণ ছিনতাই কিন্তু অহরহ হয়েই চলেছে। আর মন্দিরের ভেতরে মোবাইল ফোন নিয়ে যাওয়া যায়, কিন্তু মোবাইলের ছবি তোলা মন্দিরের একদম ভেতরে, অর্থাৎ যেখানে মায়ের মূর্তি রয়েছে সেখানে ছবি তুলতে গেলে পারমিশন ছাড়া কিন্তু ছবি তুলতে দেয় না, এবং সাধারণভাবে ছবি এরা তুলতে বারণই করে। আমি যখন পুজো দিতে গিয়েছিলাম একজনের সাথে খুব বাকবিতণ্ডা হচ্ছিল ছবি তোলা নিয়ে, তো বিষয়গুলো আপনারা একটু নজর রাখবেন। তো যাই হোক, এবার চলুন পুরো শ্মশানের ভেতরটা আপনাদের ঘুরে আমি দেখাচ্ছি। শ্মশানের ভেতরে যে ঝুপড়ি মতো ঘরগুলো দেখছেন, এগুলো হচ্ছে তন্ত্রসাধকদের থাকার জায়গা। এই তন্ত্রসাধকরাই বিভিন্ন রকম যাগযজ্ঞ করে থাকেন। আপনি যদি এখানে যজ্ঞ করাতে চান তাহলে যে কোনো একজন তন্ত্রসাধককে ধরে আপনাকে টাকা পয়সা পেমেন্ট করে তাদেরকে দিয়ে যজ্ঞ করাতে হবে, এবং তারাই সমস্ত যজ্ঞের আয়োজন করে। অনেকেই এরকম সন্ধ্যাবেলায় যজ্ঞ করে থাকেন। আমি যেহেতু বিকেলবেলা গিয়েছিলাম তাই যজ্ঞের ছবি বা ভিডিওগুলো দেখাতে পারলাম না। রাত্রের দিকে আসলে, বিশেষ করে অমাবস্যা তিথিতে আসলে বিশেষ করে দেখা যায় এখানে প্রচুর পরিমাণে যজ্ঞের আয়োজন করা হয়ে থাকে। এই মহাশ্মশান দেখে আমরা হোটেলে ফিরেছিলাম। পরের দিন তারাপীঠের সাইট সিনে আমরা গিয়েছিলাম, সেই ভিডিও আমার চ্যানেলে শীঘ্রই আসছে। তারাপীঠ থেকে ফেরার জন্য যেসব ট্রেনগুলি রয়েছে রামপুরহাট থেকে, সেগুলির লিস্ট আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। চাইলে আপনি পুজো দিয়ে সেদিনও ফিরে আসতে পারেন, না হলে একটা দিন স্টে করে তারাপীঠের আশেপাশের যে সাইট সিন সেগুলি করেও পরের দিন ফিরে আসতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পরের ভিডিও নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি।